এপিসোডের নাম রেনেরা ট্রায়াম্ফ্যান্ট, একেবারে বইয়ের একটা চ্যাপ্টার থেকে তুলে নেওয়া নাম। কিন্তু তিনি যেভাবে মুকুটের ভার নিয়ে হিমশিম খাচ্ছেন, এই নামটা তার বিজয়কে ঠাট্টা করা হয়েছে বলেই মনে হলো। কারণ এই পর্ব আর যাই হোক এক বিজয়ের সেলিব্রেশন মনে হয় না। ওই যে একটা সেইং আছে না, স্বাধীনতা অর্জন করার চেয়ে ধরে রাখা কঠিন। আজকের ভিডিওতে আমরা আবারও এসেছি হাউস অফ দ্য ড্রাগন নিয়ে, এবার এপিসোড 3। আর এই পর্বটা একদম ঠাসা ইস্টার এগ দিয়ে আর বইয়ের সাথে বড় বড় পার্থক্য দিয়ে। আর মোট কথা, একজন ম্যানেজারের অফিসে যেদিন সব একসাথে ভেঙে পড়ে, ঠিক সেই দিনটার গল্প এটা। পুরো পর্বটা মূলত কিংস ল্যান্ডিংয়েই ঘটে। আমরা দেখি রেড কিপ আর রেনেরার মাথার ভেতরটা যেন হয়ে উঠেছে এক প্রেশার কুকার। আমরা ওয়েস্টারসের রাজনীতির একদম গভীরে ঢুকে যাব, দেখব সিংহাসনের ভারটা মানুষকে কতটা পিষে ফেলতে পারে। পুরোটা জুড়ে অনেক মেটাফোর আছে, একটু প্লট হোল আছে, আর আগের সিজনের সেই ইঁদুরগুলোর দারুণ একটা ক্যারি ওভার আছে। চলুন শুরু করুন দিই। টাইটেল সিকোয়েন্স দিয়ে শুরু না করে পর্বটা আমাদের একদম ঘটনার মাঝখানে ফেলে দিল। ওরমুন হাইটাওয়ার আর ডেমনের মধ্যে শর্ত নিয়ে দর কষাকষি চলছে। এই যুদ্ধে কিন্তু সবচেয়ে বড় বাহিনীটা ওই ওরমুন্ডেরই, 15,000 সৈন্য। আর এই দৃশ্যে আমরা দেখি তার সৈন্য সংখ্যা কতটা বিশাল। তার সাথে আছে টেসারিয়ান, গ্রিনদের হাতে থাকা শেষ ড্রাগনগুলোর একটা। দুজন ড্রাগন হ্যান্ডলারকেও ফ্রেমে দেখা যায়। এই দৃশ্যে ওরমুন রাজি হয় ডেইরনকে হস্তান্তর করতে। এত সহজে রাজি হয়ে যাওয়াটা সন্দেহজনক ছিল। তবে সত্যি বলতে গত সপ্তাহের ট্রেলার দেখেই আমরা অনেকেই টুইস্টটা ধরে ফেলেছিলাম। আসল ডেইরনকে কিন্তু আমরা এপিসোড 1-এই দেখেছি, কাস্টিং দেখেও সেটা কনফার্ম হয়ে গেছে। আর তারা ডেইরনের চুল কিন্তু অলরেডি অবার্ন দেখিয়ে ফেলেছে। আমার মনে হয় তারা ডেইরনকে ওই পর্ব থেকে পুরো বাদ রেখে এই পর্বে গিয়ে টুইস্ট দিতে পারত। অডিয়েন্সকে তারা যথেষ্ট রেসপেক্ট করেনি বলে মনে হলো, তাই টুইস্টটা যত চমৎকার হবার কথা ছিল হয়নি, অন্তত আমার মতে। হাউস অফ দ্য ড্রাগন তো এমন শো না যে ট্রেলারে সব স্টোরি রিভিল করে দিতে হবে। ওরমুন্ড আসল ডেইরনকে না দেওয়ার কারণ সোজা, তার অন্য প্ল্যান আছে। ডেইরন হলো ওরমুন্ডের স্কয়ার। এর নাইট অফ দ্য 7 কিংডমসে আমরা দেখেছি নাইট আর তার স্কয়ারের সম্পর্ক প্রায় পরিবারের মতো। তাই ভদ্রলোক এমনি এমনি গিয়ে স্কয়ারকে তুলে দেবেন এটা আমার মনে হয়নি। বইয়ে হাইটাওয়ার বাহিনী দক্ষিণে যাওয়ার সময় দারুণ কাজে এসেছিল ডেইরন, আর ব্যাটল অফ দ্য হানি ওয়াইনে সেই মূলত দিন বাঁচিয়েছিল। এরপর সে নাম পায় ডেইরন দ্য ডেয়ারিং, যদিও শো হয়তো ব্যাপারটা অন্যভাবে হ্যান্ডেল করবে। এই সিরিজে সব বড় বড় যুদ্ধগুলো অফ স্ক্রিনে হয়ে গেছে, যেটা আমার পছন্দ না। তবে বলতেই হয় শোরানাররা এখানে সত্যিই ক্রিয়েটিভ হয়েছেন। আর এই নকল প্রিন্সের স্টোরিলাইনটা একটা চমৎকার ছোট্ট টুইস্ট। দুর্ভাগ্যজনকভাবে এর ফলে ব্যাটল অফ টাম্বলটনের মতো বড় লড়াইও অফ স্ক্রিনে ঘটে গেছে, যেটা আমরা পর্বের শেষে জানতে পারি। পর্বটা ছিল সিম্পল, কিন্তু পেসিং, স্টোরি টেলিং, ক্যারেক্টারাইজেশন, ফোকাস আর স্কোর, মাই গড দ্য স্কোর, সব কিছুই চমৎকার। গত সপ্তাহের পর্বটা যদি ফিনালে হতো আর তার আগের এপিসোডটা এপিসোড 9 হতো সিজন 2-এ, তাহলে হয়তো সিজন 2-কে মানুষ আরও ভালোভাবে মনে রাখত। কিন্তু আফসোস হলো, ঠিক রেনেরার মতোই এইচবিওর হাতেও টাকা ছিল না। গল্পে এই ঘটনার অবস্থানটা বইয়ের সাথেও মেলে, কারণ এখানকার ঘটনা মিটে যাওয়ার পর বইয়ে একদম নতুন একটা চ্যাপ্টার শুরু হয়। এটা হলো ড্যান্স অফ দ্য ড্রাগনসের 5ম চ্যাপ্টার, নাম রেনেরা ট্রায়াম্ফ্যান্ট। দেখতে অনেকটা সিজন প্রিমিয়ারের মতোই লাগে, কিন্তু নতুন একটা আর্কের শুরুতে জিনিসপত্র সাজানো হচ্ছে ঠিক সেরকম। এখন ডেমন এসেছে ওরমুন্ডের আত্মসমর্পণ গ্রহণ করতে, কারণ কিংস ল্যান্ডিং এখন তাদের দখলে। বইয়ে রেনেরার উপদেষ্টারা প্রস্তাব দিয়েছিল কিছু লর্ড হাঁটু কেটে বসলে তাদের ক্ষমা করে দেওয়া হোক। এগন এদিকে কোথায় আছে কেউ জানে না, তাই দেখে মনে হচ্ছে সব তাস এখন ডেমনের হাতে। ড্রাগন সিডরাও তার পক্ষে। গ্রিনদের জন্য একদম সব শেষ, অন্তত আমাদের তাই বিশ্বাস করানো হচ্ছে। আমি জানি এখানে ড্রাগন ভার্সেস ড্রাগন লড়াই হতে পারত, কিন্তু ওটা 3-এর বিপরীতে 1, আর টেসারিয়ন বেশ ইয়াং একটা ড্রাগন। তাই ওরমুন্ড স্ট্র্যাটেজিক্যালি খেলে আত্মসমর্পণে রাজি হয়ে যায়। তার পাশে সবসময়ের মতো স্যার জন রক্সটন। ডেমনের ওই স্মাগ ভাবটা আমার দারুণ লেগেছে। ওয়ার ইজ ওয়ান। ম্যাট স্মিথ গত কয়েক পর্ব ধরেই অসাধারণ করছেন। আর সত্যি বলতে কি, এই মানুষটাকে সপ্তাহের পর সপ্তাহ হ্যারেনহালের ওই ভূতের বাড়িতে আটকে না রাখলে সে যে কী করতে পারে সেটাই দেখার মতো। ডেমন বলে ওরমুন্ড ওল্ড টাউনে ফিরে গিয়ে শান্তিতে জীবন কাটাতে পারবে। এই লাইনটার আমার কাছে দুটো অর্থ আছে। 1, ডেমন শান্তিতে জীবন কাটানোকে সময়ের অপচয় মনে করে। ডেমন শুধু তখনই সুখী যখন সে কনফ্লিক্টের মধ্যে আছে। এই পর্বে এসে সে আর তার স্ত্রী তাদের লক্ষ্য অর্জন করে ফেলেছে, সিংহাসন এখন হাতের মুঠোয়। কিন্তু সে এখন গোটা এসোস দখল করতে চায়, গোটা পৃথিবী দখল করতে চায়। শান্তিতে তার আগ্রহ নেই,
শান্তি সে শুধু নিজের লোকদের জন্য সাজেস্ট করে। যতক্ষণ না তাকে চাচা অটো হাইটাওয়ারের পরিণতির কথা জানানো হলো, অরমন কিন্তু বিচলিত ছিলেন না। তার রিয়াকশন দেখে ডেমন মনে করিয়ে দেয় লড়তে গেলে সবাই মুহূর্তেই ছাই হয়ে যাবে। এমনকি ঠাট্টা করে বলে উলফ হয়তো ওল্ড টাউনের লর্ড হতে চাইবে। এই গাধা বেটা এই ব্যাপারটা সিরিয়াসলি নিয়ে নিতে পারে, কিন্তু সাবধান ডেমন, কারণ সে কিন্তু ড্রাগন দাবি করার পর থেকেই ধন সম্পদের স্বপ্ন দেখে। আর এপিসোড 1-এ সে বলে দেয় ভেবেছিল তাকে লর্ড বানানো হবে। তার ব্যাপারে আমরা আবার আসব। অরমুন্ড এরপর ব্যাখ্যা করে সে রেজিস্ট করতে চাইলেও তার সৈন্যদের জীবনের কথা ভাবতে হয়। ডেমন এটা উড়িয়ে দেয়, কিন্তু আমরা জানি পুরোটাই বিশাল একটা চাল। আসলে এটা ব্ল্যাকদের বিশ্বাস করানোর ফাঁদ যে যুদ্ধ শেষ আর তারা আর কোনো হুমকি নয়। শত্রুকে জিতিয়ে দিয়ে সে তাদের ভাবতে দিয়েছে যে তারাই জিতেছে। মানুষ যদি ভাবে তারা প্রতিপক্ষকে হারিয়ে দিয়েছে, তখন তারা গার্ড নামিয়ে দেয়। ওই যে ঈশপের খরগোশ আর কচ্ছপের গল্পের মতো। খরগোশ ভেবেছিল সে জিতে গেছে, তাই পা ছড়িয়ে বসে পড়ল, আর এদিকে কচ্ছপ চুপি চুপি পেছন থেকে এগিয়ে গেল। অরমুন্ড তারপর বলে আমাদের অভিযান শেষ, আমরা রোজ রোড ধরে ঘরে ফিরে যাব। রোজ রোড হলো কিংস ল্যান্ডিং থেকে হাই গার্ডেন আর ওল্ড টাউনের সংযোগকারী রাস্তা, যা এই 3 বড় বড় শহরকে জোড়া দেয়। টাম্বলটনও এই রাস্তার ঠিক পাশে, কিংস ল্যান্ডিংয়ের কাছাকাছি। অরমুন্ড ভাবে সে ছাড়া পেয়ে গেছে, কিন্তু ঠিক তখনই ডেমন তাকে ধরে ফেলে। ও শুধু আরেকটা জিনিস, আমার ভাতিজাকে দাও। বইয়ে ডেরনকে ব্ল্যাকরা বড় হুমকি হিসেবে দেখত, তাই এটা এক ঢিলে 2 পাখি। তথ্য বের করা যাবে, আবার তাকে বোর্ড থেকেও সরানো যাবে। আর আমরা এপিসোড শেষ করে এখন জানি অরমুন্ড জানতো ডেমন এটাই চাইবে, তাই সে নকলটাকে তুলে দিয়ে নিজের দল নিয়ে টাম্বলটনের দিকে রওনা দিল। এই নকল ডেরন আসলে এক মার্চেন্টের ছেলে, যাকে জোর করে প্রিন্স সাজানো হয়েছে। তার মাকে হুমকি দেওয়া হয়েছিল, তাই সে বাধ্য হয়ে রাজি হয়। তার চোখে রাগ আর ঘৃণা খেলা করে। আর এটা শোয়ের আগের সিজনগুলোর একটা সমস্যা আসলে সমাধান করে দেয়। শো থেকে ডেরনকে পুরোপুরি বাদ দেওয়ায় আমি ভেবেছিলাম শেষ মুহূর্তে তাকে জোর করে গল্পে ঢুকিয়ে দেওয়া হবে, কিন্তু এভাবে করাটা আমার মনে হয় দারুণ কাজ করেছে। ব্ল্যাকদের বেশিরভাগ বা কেউই আসল ডেরনকে দেখেনি, আমরাও না। এই চেঞ্জটা কি তাহলে পারফেক্ট ছিল? না, তারা কিন্তু ডেরনকে নিয়ে এসেছে ঠিকই, ওদের সাথে টেসারিয়নকে রেখে এসেছে। ডেরন টেসারিয়নকে দাবি করলো না কেন? যাই হোক, বই থেকে ডেভিয়েট করলে কিছু না কিছু এমন প্লট হোল থাকবেই। ডেমন এরপর নকল ডেরনকে নিয়ে আর টেসারিয়নকে রেখে চলে যায়, ড্রাম বেজে ওঠে, আর আমরা টাইটেলে চলে যাই। নতুন টাইটেল সিকোয়েন্স। টাইটেলের শেষে এবার একটা অ্যাডিশন আছে, গত সপ্তাহের কিংস ল্যান্ডিং দখলের দৃশ্য। এখানে সামনে আছেন রেনেরা, পাশে ডেমন, পেছনে ক্যারাক্সিস, পাশে মিজারিয়া, সাথে আছে কর্লিস আর অ্যালিসেন্ট আর হেলেনা। মাটিতে আয়রন থ্রোনের পায়ের কাছে কিছু ইঁদুরও দেখা যায়, যেগুলো এই পর্বে বিশাল একটা সিম্বলিক ভূমিকা রাখে। এরপর আমরা দেখি পর্বের শেষে স্মল ফোক তাকে চিয়ার করছে, তবে এটাকে চিয়ার না বলে রাগে মাথার উপর হাত তুলে চিৎকার করছে, সেটাও ইন্টারপ্রেট করা যেতে পারে, কিন্তু স্পেশালি যখন আমরা দেখি এর মাঝে রক্ত মিশে আছে। এরপর বড় একটা পরিবর্তন, ট্যাপেস্ট্রিটা মাঝখান থেকে ছিঁড়ে পুরো সিনটাকে 2 ভাগ করে দেয়। এটা হয়তো বোঝায় জনগণ এখন এগন আর রেনেরার মধ্যে বিভক্ত। এরপর আমরা চলে যাই রেনেরার কাছে, যিনি বলেন পাগলামিটা আস্তে আস্তে ঢুকতে শুরু করেছে, আর তিনি শোকের চাপে ভেঙে পড়তে শুরু করেন। মনে রাখতে হবে তিনি কয়েক সপ্তাহের মধ্যেই 2 ছেলে হারিয়েছেন, আর শোক সামলানোর সময়টুকুও পাননি। তারপরই তাকে ক্ষমতায় ঠেলে দেওয়া হয়েছে, আর এখন যুদ্ধসহ সবকিছু একা সামলাতে হচ্ছে। ভূতেরা আসলে অতীতের স্মৃতি ছাড়া কিছুই নয়, কিন্তু রেনেরার এই অতীতটা ট্রমা দিয়ে ভরা। আমরা দেখি রেনেরা তার বাবার পুরনো বেডরুমে আছেন, যে বিছানায় তিনি মারা গিয়েছিলেন। আর মনে আছে রেনেরা কিন্তু তার বাবাকে ঠিকমতো বিদায় জানাতেও পারেননি। পুরো পর্ব জুড়ে তিনি ওই ঘরে ঘুমাতে পারেন না। ভাবনায় ডুবে থাকা অবস্থায় অডিওতে একটা তীক্ষ্ণ হাই পিচ টোন চুইয়ে ঢোকে, যা পুরো ব্যাপারটায় একটা অশুভ আবহ যোগ করে। রেনেরা ভিসেরিসকে এত উঁচু চোখে দেখেন যে তিনি তার বাবার মতোই রেলমে শান্তি আনতে চান। জেহেরিসের সাথে মিলে ভিসেরিস ওয়েস্টেরসের সবচেয়ে দীর্ঘ শান্তিপূর্ণ শাসনগুলোর একটা সম্পূর্ণ করেছিলেন, কিন্তু সেটা তিনি ধরে রাখতে পারেননি। পুরো পর্ব জুড়ে ডেমন আর মিজারিয়ার 2 রকম আইডিওলজির মাঝে রেনেরা স্ট্রাগল করতে থাকে। ডেমন চায় হাই টাওয়ারের বাহিনীটা পুড়িয়ে দিতে, কিন্তু রেনেরা মনে করেন না যে ভিসেরিস এভাবে শাসন করতেন, আর মিজারিয়ার উদ্দেশ্য হচ্ছে স্মল ফোকদের উপকার। আমার মতে তার দুর্বলতা হলো তিনি বাবাকে একটু বেশি অনুসরণ করার চেষ্টা করছেন, আর ভিসেরিস তো যুদ্ধের জন্য বানানো মানুষই ছিলেন না। তার আসলে প্রয়োজন ছিল জেহেরিসকে ফলো করা। জেহেরিস একই সাথে ছিলেন কঠোর আর নরম, যখন যেটা যেখানে দরকার।
গত পর্বে ডেমনের কথা শুনে নিষ্ঠুর কাজ করার কম্পেনসেশন হিসেবে এই পর্বে তিনি একটু বেশি দয়ালু হয়ে গেছেন। এরপর রেনেরা হলঘর দিয়ে হেঁটে যাচ্ছেন, আর গ্রিনদের সাজসজ্জা টেনে ছিঁড়ে ফেলা হচ্ছে। পুরো পর্ব জুড়ে বারবার এটা ঘটে, আর শেষে গিয়ে একটা বিশাল বনফায়ারে পরিণত হয়। এরপর রেনেরা নকল ডেরনের মুখোমুখি হন। আমাদের তো দেখাই হয়নি। এখানে অভিনয়টা দুর্দান্ত। রেনেরা পুরো পর্ব জুড়ে নানা রকম আবেগের ভেতর দিয়ে যান, আর সবগুলোই তিনি চমৎকারভাবে তুলে এনেছেন। এখানে তিনি জানতে চান এইগন রাজা হওয়ার পেছনে অরমন্ডের ভূমিকা কী ছিল, বা এইমন্ড আর এইগন কোথায় আছে। কিন্তু নকল ডেরন কিছুই জানে না। বইয়ে এই সময়টায় অরওয়ালকে ডানজনে পাঠানো হয়, আর রেনেরা সারা শহরে পোস্টার লাগিয়ে দেন, এইগনকে ধরিয়ে দিলে পুরস্কার দেওয়া হবে। ডেরনকে তার রুমে বন্দি রাখার নির্দেশ দেওয়ার পর রেনেরা বলেন, হি ইজ ইয়াঙ্গার দ্যান আই ইমাজিনড। এটাই প্রথম ইঙ্গিত যে সে আসলে ইম্পোস্টার। ডেমন বলে ছেলেটা সিংহাসনের একজন ক্লেমেন্ট, তাই তাকে সরাতে হবে। অনেকটা যেমন ল্যানিস্টাররা রবার্ট ব্যারাথিয়নের সব বাস্টার্ডকে মেরে ফেলার নির্দেশ দিয়েছিল। রেনেরা এরপর স্মল কাউন্সিল চেম্বারে যান আজকের দিনের প্রথম দুঃসংবাদটার জন্য। জানা গেল বইয়ের মতোই তিনি কপটদোষশূন্য, আর অরওয়াল ব্যাখ্যা করে টাইল্যান্ড সোনা ভাগ করে নিরাপদে সরিয়ে ফেলেছে। কিন্তু রেনেরা তো একটা জমকালো করোনেশন চান, ঠিক যেমনটা গ্রিনরা ড্রাগন পিটে এইগনের জন্য করেছিল। এটা কিন্তু নিছক আবদার না, অনেক জরুরি। তারা এইগনের লেজিটিমেসি পাকা করতে কনকোয়ারারের ক্রাউন ব্যবহার করেছিল। এইগনের কাছে ছিল কনকোয়ারারের তলোয়ার, আয়রন থ্রোন, আর এই করোনেশন তার লেজিটিমেসি পাকা করতে সাহায্য করেছিল। রেনেরাকেও প্রতীকী কিছু করতে হবে, দেখাতে হবে তিনি যোগ্য শাসক। গত সপ্তাহে অটোকে সবার সামনে মেরে ফেলাটাও এই শো অফের একটা অংশ ছিল, যে তিনি নির্মম হতে পারেন, যোগ্য শাসক হতে পারেন। কিন্তু এই পথে প্রথম বাধা আসলো শূন্য কোষাগার, আর এদিকে লোকজন খেতে পারছে না। এখন জমকালো করোনেশন করলে খারাপ দেখাবে। আরেকটা একটু পর বলছি। বইয়ে ব্যাপারটা এইভাবে লেখা, ভিসেরিস মারা যাবার সময় কোষাগার সোনায় ভরা ছিল, কিন্তু এইগন দ্য সেকেন্ড ট্রেজারি দখল করে নেয়। তার মাস্টার অফ কয়েন টাইলেন ল্যানিস্টার প্রয়াত রাজার সম্পদের 3/4 নিরাপদে সরিয়ে ফেলে। এইগন কিংস ল্যান্ডিংয়ে রাখা অংশটুকু সব খরচ করে ফেলেছিল আর্মি আর সেলসোট ভাড়া করতে গিয়ে। তাই রেনেরা শহর দখল করে শুধু খালি কোষাগার পান। বাকি সম্পদ রাখা হয়েছিল ওল্ড টাউনের হাই টাওয়ারদের কাছে, কাস্টারলি রকের ল্যানিস্টারদের কাছে, আর ব্রাভোসের আয়রন ব্যাংকে, সব রানীর নাগালের বাইরে। মিজারিয়াও বিশ্বাস করে ওরমুন্ড মিথ্যা বলছে না। ডেমন আর মিজারিয়ার মধ্যে একটা টেনশন দেখা গেল, আর বইয়ে এই সময়টায় এই দুইজন আসলে একে অপরের বিছানার সঙ্গে ছিল, এবং কুইন সেটা জানতেনও, কিন্তু সেটা নিয়ে কোনো রাগ করেননি। কর্লিস তারপর বলে ধরে নিতে হবে টাইলেন মারা গেছে। আমরা তাকে শেষবার দেখেছিলাম ব্যাটল অফ দ্য গালেতে পানিতে পড়ে যেতে, তার পরিণতি এখনও অনিশ্চিত। জ্যাসপার ওয়াইল্ডের কথা উঠে আসে, কিন্তু তার গলাও গত সপ্তাহে তার বাক্য শেষ করার আগেই কেটে ফেলা হয়েছে। সোনা কোথায় সেটা সে হয়তো বলতেও পারত, আমার অবশ্য মনে হয় না সে বলতো। তার ডাকনাম ছিল আয়রন রড। মজার ব্যাপার হলো এই ডাকনামটার দুইটা মিনিং ছিল সেই সময়ে। সে নিয়মের প্রতি লোহার মতো শক্ত ছিল, আর আরেকটার উৎপত্তি হয়েছে কারণ তার সন্তান সংখ্যা ছিল 29 জন। আমি আর ব্যাখ্যা করলাম না, এপিসোড হালাল রাখতে হবে। রেনেরা বলেন এইগনের করোনেশন তাড়াহুড়ায় হয়েছিল, কিন্তু তার একটা প্রপার অনুষ্ঠান দরকার। মিজারিয়া তাকে মনে করিয়ে দেয় স্মল ফোকরা যখন না খেয়ে আছে তখন জমকালো অনুষ্ঠান করাটা ভালো দৃষ্টান্ত হবে না। মিজারিয়া স্মল কাউন্সিলে একটা নতুন দৃষ্টিভঙ্গি আনে, এমন একজন হিসেবে যে শহরের সবচেয়ে খারাপ দিকটা দেখেছে। স্মল ফোক কতটা মরিয়া সেটা সে জানে। বইয়ের কাহিনী অন্যভাবে এগিয়েছে। রেনেরা স্মল ফোকদের খাবার না দিয়ে ট্যাক্স বসান। সেই গল্প আর রিপিট করব না, এইখানে গিয়ে দেখে আসতে পারেন। তবে সেই ট্যাক্স বসানোর সময় এখনও চলে যায়নি। দেখি সামনের পর্বগুলোতে কি দেখানো হয়। এর সাথে টার্কির অবশিষ্টাংশ গ্রাম লুট করছে, নারীদের ধরে নিয়ে মুক্তিপণ চাইছে। বইয়ে এটা মূলত ল্যানিস্পোর্ট আর কাস্টালি রকে ঘটেছিল, রেড ক্র্যাকেন ডাল্টন গ্রেজয়ের হাতে। এই স্টোরি লাইন সিরিজে আনা হয়নি। কুইন এরপর বলেন তিনি লেডি জোয়ানা ল্যানিস্টারের কাছে রেভেন পাঠাচ্ছেন। তিনি আরও একটা কঠিন খবর পান, এইমন হ্যারেনহাল দখল করেছে, গ্যারিসন পুড়িয়ে সাইমন স্ট্রংকে মেরে ফেলেছে। ডেমন তখন অ্যালিসের কথা জিজ্ঞেস করে, আর অরওয়াইল তাকে চিনবে না, কারণ নারীরা মায়েস্টার হতে পারে না। বইয়ে এই চরিত্র সম্পর্কে খুব কমই জানা যায়, যেটা শো যেভাবে হ্যান্ডেল করেছে তার সাথে মেলে। এইমন অ্যালিসের তত্ত্বাবধানে আছে। সিরিজ এইমন আর ডেমনকে সবসময় প্যারালাল রাখে। হয়তো ডেমন যেদিন হ্যারেনহালে কাটিয়েছে কিছুদিন অ্যাকশন থেকে বাইরে, তেমনি এইমন কয়েকদিন হ্যারেনহালে ভূত দেখে কাটাবে। যাই হোক, রেনেরা চান এইমন আর শিপসিলারকে খুঁজে বের করা হোক। আমরা শুনি বেইলাকে স্কাউট হিসেবে এই কাজে পাঠানো হয়েছে।
আর একটা পুরস্কার ঘোষণা করা হয়েছে। বইয়ে তিনি এগন দ্য সেকেন্ড তার সন্তান জেহেরা আর মেলরকে খুঁজতে হান্টিং পার্টি পাঠিয়েছিলেন। তাই শো হয়তো এখানে একটু পাল্টাচ্ছে, হয়তো তিনি বা ডেমন রেইনার দেখা পাবেন। রেনারা এমন ওয়ান আইকে যে মারবে তাকে হেরেনহাল অফার করেন, কিন্তু আমরা জানি অ্যালিস রিভার্সও হেরেনহালের জন্য মরিয়া হয়ে আছে, আর মমি ইস্যুসে থাকা ছেলেটা তার হাতের মুঠোয়। সে চাইলে তাকে মেরে ক্যাসেল দিতে পারে, কিন্তু যারা বই পড়েছেন তারা জানেন এটা সোর্স ম্যাটেরিয়াল থেকে অনেক আলাদা। আমার মনে হয় না তারা এটা শোতে করবে। এরপর আমরা শুনি ইঁদুররা সব মোমবাতি খেয়ে ফেলেছে। সেই সাথে আমরা আসুন ইঁদুর নিয়ে কথা বলি। ইঁদুর কিন্তু পুরো সিরিজ জুড়েই এসেছে। এই পর্বে তারা বারবার ফিরে আসে আর রানীকে তাড়া করে বেড়ায়। আমাদের বলা হয় এগন সব র্যাট ক্যাচারদের মেরে ফেলেছিল, আর সিজন 2-তে আমরা তাদের ঝুলতে দেখেছি। চিজকে খুঁজে না পেয়ে তারা সব র্যাট ক্যাচারদেরকেই মেরে ফেলে, যাতে সব দিক সামলানো যায়। এতে তখন অটো রেগে গিয়েছিলেন। সিজন 1ও ইঁদুররা অনেকবার এসেছে, দেয়ালের পেছনে ক্যাসেলের ভেতরে লুকিয়ে হঠাৎ বেরিয়ে এসে দেখিয়ে দিত ভেতরে কি পচন ধরছে। কোনো বড় ঘটনার সময় তারা মুখ বাড়াতো, ভেতরের পচনটাকে সামনে নিয়ে আসতো। ইঁদুর তো রোগ আর মহামারী ছড়ায়, আর যা পড়ে থাকে তার উচ্ছিষ্ট কুড়িয়ে খায়। তারা বিশ্বাসঘাতকতার প্রতীকও। বোঝানো হয় ইঁদুররা ঘিরে ধরেছে। এখানে ইঁদুররা যে খোলা জায়গায় বেরিয়ে এসেছে, এটাও তাদের এই ধারণাকে শক্ত করে যে বিশ্বাসঘাতকরা সামনে উঠে আসছে। মনে আছে হেলেনা সিজন 2-তে বলেছিল সে ইঁদুরদের ভয় পায়, তা সরাসরি ইঙ্গিত করেছিল র্যাট ক্যাচার আর তার ছেলেকে মারতে আসার। ভিজুয়ালি আর থিমেটিক্যালি ইঁদুর হলো সামনে উঠে আসা পচনটাকে দেখানোর একটা উপায়। তারা যে পচন বয়ে আনে তা ইনস্টিটিউশনাল ফেলিয়ারের সাথে মেলে, আর তারা এখানে এসেছে গ্রিনস আর রেনেরার কাজের কারণেই। রেড কিপকে ভেতর থেকে এরা খেয়ে ফেলছে। গোল্ড ক্লকের কমান্ডার স্যার লুথার লার্জন রেনেরাকে নতুন কুইন্স কার্ড বেছে নিতে বলেন। ফায়ার অ্যান্ড ব্লাডে রেনেরা স্যার লরেন মারব্র্যান্ডকে লর্ড কমান্ডার বানান, কিন্তু শোতে তিনি অন্য কাজে ব্যস্ত। স্যার লরেন বেছে নিন তিনি কিভাবে মরতে চান। হলে হেঁটে যাওয়ার সময় কুইনের উপর নানা আবদারের ঝড় ওঠে, যেন রেড কিপের প্রতিটা মানুষের তার কাছে কিছু না কিছু চাই। তিনি একদম দিশেহারা। শাসক হওয়া মানে যে শুধু থ্রোনে বসে থাকা না, সেটা তিনি শিখছেন। রেনেরা অ্যালিসেন্ট আর হেলেনার কাছে অ্যান্সার চাইতে যান। এই গল্পটা বই থেকে অনেক আলাদা, যেখানে অ্যালিসেন্টকে শিকলে বেঁধে রাখা হয়। এখানে অ্যালিসেন্ট বলেন স্মল কাউন্সিল তাকে কখনো কোনো গোপন কথায় বিশ্বাস করত না। এগনকে রাজা বানানোর ষড়যন্ত্রটাও তাকে জানানো হয়নি। রেনেরা তাকে বিশ্বাস করেন না, কিন্তু নিজের অবস্থাটাও একবার ভেবে দেখা উচিত। রানী হয়েও রেনেরা প্রতিনিয়ত নিজের লোকদের কাছে অবহেলিত, উপেক্ষিত। এগুলো আমরা গত পর্ব দেখে এসেছি। অ্যালিসেন্টের অভিজ্ঞতা তো আরও চরম। তিনি রানীও নন, কুইন ডায়োজার মাত্র, মানে রাজার বিধবা স্ত্রী, আর সারা জীবন ওয়েস্টেরোসের পুরুষতন্ত্রের পায়ে চাপে তিনি পিষ্ট হয়েছেন। হেলেনা জিজ্ঞেস করে অটোকে মেরে রেনেরা কি জেসকে হারানোর কষ্টে একটু হালকা বোধ করছেন। অন্য কারো মুখে এটা নিশ্চয় শোনাতো, কিন্তু হেলেনা যেন সত্যি সত্যি জানতে চাইছেন। হেলেনা কিন্তু জেসকে পছন্দ করত। কত এপিসোডেও কুইনের ছেলেদের নিয়ে সুকোমল সুরে বলেছিল ওর ছেলেরা সবসময় দয়ালু ছিল। আমার মনে হয় হেলেনা নিজেও শোক করছে, তাই সে সত্যিই ভাবছে অটোকে মেরে রেনেরার আদৌ কোনো লাভ হলো কিনা। বইয়ে হেলেনা ছিল শোকে পাথর, শোবার ঘরে বন্দি, আর দখলের পর রেনেরা তাকে আটকে রাখেন। বইয়ে তার ছেলে মেলরের মৃত্যু একেবারেই তাকে পাথর করে দেয়, যাকে কুখ্যাতভাবে শোতে রাখাই হয়নি। সুতরাং হেলেনার ভবিষ্যৎ বইয়ের মতো না হবে বলেই আমার ধারণা। মনে আছে লেনার ভ্যালেরিয়ানকেও কিন্তু সিরিজে মেরে ফেলা হয়নি, বইয়ে কিন্তু সে মৃত। অ্যালিসেন্ট বলেন ল্যারিস্ট্রনের প্রতিটা কুটচাল যদি আমাকে আঁকাভাগে টের পেতে হয় তবে স্বীকার করছি আমি পারবো না। আর এটা সত্যি, ল্যারিস প্রায় অ্যালিসেন্টকে পাশ কাটিয়ে গেছেন, তার কাছ থেকে জিনিস লুকিয়েছেন, এমনকি যখন তিনি অ্যালিসেন্টের হয়েই কাজ করছিলেন। তিনি অ্যালিসেন্টের গোপন কথা অটোকে বেঁচে দিয়েছেন, নিজের ভাই আর বাবাকে অ্যালিসেন্টকে না জানিয়ে খুন করেছেন। অ্যালিসেন্ট বলেন পুরুষরা যা করেছে তার জন্য কি শুধু আমাকেই দোষ দেবে। গত এপিসোডে জ্যাসপারের মনোলগের মতো এই লাইনটাও যেন সেই ফ্যানদের উদ্দেশ্যে যারা যুদ্ধের জন্য অ্যালিসেন্টকে দায়ী করে। তিনি নির্দোষ ঠিকই, কিন্তু গোটা ব্যাপারটা ওলটপালট করার একমাত্র কারণ হিসেবে তাকে ধরাটাও ঠিক না, অন্তত সিরিজের ভার্সনটা। বইয়ের ভার্সনটা আলাদা, আর আপনি রাজা বা রানীর মা হতে পারেন, নিজেও রানী হতে পারেন, তবুও সমাজের ফাটল দিয়ে মিসোজিনি চুইয়ে চুইয়ে পড়ে। অ্যালিসেন্ট মনে করিয়ে দেন এগন কোথায় বা দেখতে কেমন কেউ জানে না, তাই কুইন সহজেই তাকে মৃত ঘোষণা করতে পারেন। রেনেরা বিরক্ত হয়ে বলেন তুমি এখন ওর প্রাণের জন্য তর্ক করছো। সিজন 2 এর ফিনালেতেও তিনি একইভাবে অ্যালিসেন্টের উপর বিরক্ত হয়েছিলেন। রেনেরা মনে করেন অ্যালিসেন্ট কেক রাখতেও চান, খেতেও চান, মানে রেনেরা থ্রোন পাক আর অ্যালিসেন্টের সন্তানরাও বেঁচে থাকুক। অ্যালিসেন্ট যখন বলেন তুমি আমার বাবাকে খুন করেছ,
সেই ড্রোনিং আর হাই পিচ শব্দটা আবার ফিরে আসে। গত এপিসোডে অটোর গলা কেটে ফেলার সহিংসতাটা রেনেরা এখনও কাটিয়ে উঠতে পারেনি। চুক্তি সত্ত্বেও রেনেরা অ্যালিসেন্ডার হেলেনাকে ছাড়ছেন না। অটো একসময় ছোট্ট অ্যালিসেন্ডকে যা বলেছিলেন এটা তারই প্রতিধ্বনি। হয় এগনকে শাসনের জন্য তৈরি করো, নয়তো রেনেরার দয়ার আশায় থাকো। অ্যালিসেন্ড রেনেরার দয়ার উপরই ভরসা করেছিলেন, কিন্তু সেই ভরসা তাকে আশানুরূপ কিছু এনে দিচ্ছে না। রেনেরা তার ইমেজ নিয়ে চিন্তিত। আমাকে কাউকে বিশেষ সুবিধা দিতে দেখা যাবে না। পরে যখন তিনি অ্যাডাম আর অ্যালিনকে লেজিটিমাইজ করতে অস্বীকার করবেন, ঠিক একই যুক্তি দেবেন। ফায়ার অ্যান্ড ব্লাডেও রেনেরা এমন এক সিদ্ধান্ত নেন, ফার্স্টবর্ন কন্যাদের উত্তরাধিকার না দিয়ে শুধু পুরুষ এয়ারদেরকে অধিকার বহাল রাখেন। যে প্রেসিডেন্ট ভাঙার জোরে তিনি নিজে থ্রোনে, সেই প্রেসিডেন্টই তিনি আঁকড়ে ধরেন। কুইন স্যার লরেনকে বলেন তার তৃতীয় ছেলে জফরিকে ভেল থেকে ফিরিয়ে আনতে। বড় দুই ছেলে মারা যাওয়ায় সেই এখন আয়রন থ্রোনে এয়ার। পুরো এপিসোড জুড়ে রেড কিপের হলগুলো এলোমেলো, ব্যানার মেঝেতে লুটিয়ে, কিছুই পরিষ্কার বা গোছানো না। এটা ভিজুয়ালি বোঝায় রেনেরা কি বিশাল এক জঞ্জালের মধ্যে হেঁটে ঢুকেছেন, যা তাকে এখন সামলাতে হবে। মিজারিয়া কুইনকে অ্যালিসেন্ডকে অবিশ্বাস করতে উস্কান সে একজন হাই টাওয়ার। মিজারিয়া কিন্তু হাই টাওয়ারদের দু চোখে দেখতে পারে না, কারণ একবার অটোকে বিশ্বাস করেছিল সে। বিনিময়ে অটো তার কিংস ল্যান্ডিংয়ের হেডকোয়ার্টার্স পুড়িয়ে তাকে শহর ছাড়া করে। কুইন আর মিজারিয়া যখন টেরনের ভাগ্য নিয়ে কথা বলছেন, একটা গং করে এক শব্দ হয়। এই সিজনে মিউজিক যেন আলাদা একটা চরিত্র। রামেন জিওয়ারি, ও মাই গড, পুরো পর্ব জুড়ে এইসব হাই পিচ সাউন্ড, গং করে শব্দ আর এসকেলেটিং মিউজিক ওই প্রেশার কুকারের কথা মনে করিয়ে দেয়। মনে হচ্ছে বিস্ফোরণ আসন্ন। রেনেরার মাথা যে আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছে তার প্রমাণ। না, এটা বই থেকে দেয়া স্পয়লার না, কিন্তু শো মনে হচ্ছে তাকে আস্তে আস্তে ম্যাড কুইন বানানোর চেষ্টা করছে। আমি আর শো থেকে কিছুই এক্সপেক্ট করি না। বই আর শো এখন সম্পূর্ণ ডিফারেন্ট একটা জিনিস। রেনেরা হলওয়েতে একটা জেসের ভিশন দেখেন, যেন তাকে ভূত তাড়া করে বেড়াচ্ছে, পর্বের একদম শুরুতে দেওয়া সেই ডায়ালগের মতো। এটাও তার স্যানিটি হারানোর আরেকটা চিহ্ন, আর শোক চেপে রাখা কিভাবে তার সিদ্ধান্তকে বিষিয়ে তুলছে তারও ইঙ্গিত। জেসকে দেখার আগে তিনি ডেরনের প্রতি সহানুভূতিশীল ছিলেন, কিন্তু ভিশনের পর তার সুর পুরো বদলে যায়। কেন ওকে মারবো না, কেন ওকে আঘাত করব না, যেমন আমার নিজের ছেলেদের মারা হয়েছে। এরপর কুইন দেখা করেন সেপ্টন ইউস্টাসের সাথে, যিনি এগনকে অ্যানয়েন্ট করেছিলেন। ইউস্টাস হাই সেপ্টন নন, হাই সেপ্টন বুড়ো আর দুর্বল হওয়ায় এগনের করোনেশনে ওল্ড টাউন থেকে আসতে পারেননি। ফায়ার অ্যান্ড ব্লাড যে 3টে অ্যাকাউন্টের উপর ইতিহাস দাঁড় করিয়েছে, ইউস্টাসের লেখা তার একটা। আপনারা যারা আমার বইয়ের ইতিহাসের কাভারেজ দেখেছেন, তারা এই নামটা বারবার শুনেছেন। ইউস্টাস রেনেরাকে পছন্দ করতেন না, তাই তার লেখা রেনেরার বিরুদ্ধে বেশি পক্ষপাতদুষ্ট। শোতেও তার মনোভাব একই। তিনি হয়ে দাঁড়ান রেনেরার করোনেশনে আরেকটা বাধা। আমার দেবতারা ড্রাগন নিয়ে কারবার করেন না। ওরা অন্ধকার, অহংকার আর ক্ষমতা লালসা থেকে জন্ম নেওয়া এক অপবিত্র ম্যাজিক। ইউস্টাস শ্রদ্ধার সাথেই সতর্ক করেন, আমি পরামর্শ দেব ফেইথকে শত্রু বানাবেন না। টারগারিয়ান রাজবংশে এমন ঘটনা এই প্রথম ঘটেনি। মেগর দ্য ক্রুয়েলের আমলে টারগারিয়ানদের পলিগামি আর ভাই বোনদের বিয়ের কারণে ফেইথ মিলিটেন্টের সাথে কয়েক বছর সরাসরি যুদ্ধ চলে। মেগর শেষমেশ মারা গেলেও ফেইথ আর টারগারিয়ানদের মধ্যে টানাপোড়েন রয়ে যায়। জেহেরিস দ্য কনসিলিয়েটর অবশেষে এ সমাধান করেন, ফেইথকে ডকট্রিন অফ এক্সেপশনালিজম মানতে রাজি করান। এই ডকট্রিন বলে ইনসেস্ট সবার জন্য খারাপ ঠিকই, কিন্তু টারগারিয়ানরা ব্যতিক্রম, কারণ তারা অ্যান্ডাল না, তারা পুরনো ভ্যালেরিয়ার সন্তান। এরপর থেকে বেশিরভাগ ফেইথ টারগারিয়ানদের নিয়ে ঠান্ডা মাথায় থেকেছে, কিন্তু ইউস্টাস পুরনো ক্ষোভটা এখনও বুকে পুষে রেখেছেন। কুইন যখন ইউস্টাসের সাথে তর্ক করেন, হাই পিচ ড্রোনটা আবার ফেরে। আর দেবতারা নিজেই তো ঘোষণা করেছেন আমাকে 7 কিংডম শাসন করতে হবে, করেননি কি? আমার ধারণা এই শব্দটা আমরা বারবার শুনব, ততক্ষণ না রেনেরা স্ন্যাপ করে ভয়ঙ্কর কিছু করে বসেন। ইউস্টাস বলেন ওরা ধ্বংস করে, সৃষ্টি করে না, ওদের থেকে কোনো ভালো আসতে পারে না। তিনি ড্রাগনের কথা বলছেন, কিন্তু এগুলোই তো রেনেরার নিজের ভেতরের ভয়। তার শাসন যদি বাবার মতো শান্তিপূর্ণ না হয়ে ধ্বংসাত্মক হয়ে ওঠে। ঠিক পরের শটে তিনি আগের কিংদের মূর্তির নিচে দাঁড়িয়ে নিজের লেগেসির ফ্রেমে বাঁধা। বায়ে সম্ভবত জেহেরিস দ্য কনসিলিয়েটর, ডানে ভিসেরিস, ওয়েস্টেরসের ইতিহাসের 2 শান্তিপ্রিয়তম রাজা। আর রেনেরা ভয় পাচ্ছেন তার নিজের লেগেসি হবে সহিংসতা আর যুদ্ধ। এবার আমরা যাই কর্লিস, অ্যাডাম, অ্যালিন আর রেনেরার ডিনারে। কর্লিস রেনেরাকে চমকে দিয়ে স্বীকার করেন অ্যাডাম আর অ্যালিন তার বাস্টার্ড সন্তান। রেনেরা তাদের জন্য সৌজন্য বজায় রাখেন, কিন্তু কর্লিস যখন তাদের লেজিটিমাইজ করতে বলেন তিনি হতভম্ব।
বই থেকে এটাও আরেকটা পরিবর্তন। বইয়ে কর্লিস একই আবেদন করেন এবং রেনেরা রাজি হয়ে দুই ভাইকে ভ্যালারিয়ান বানান। কর্লিস বলেন, এদের ছাড়া আমার বংশই তো শেষ। আপনি হয়তো ভাবছেন এটা রেনেরার প্রতি অপমান, কারণ লেনারের সাথে তার বেঁচে থাকা ছেলে জফরি তো এখনও জফরি ভ্যালারিয়ান। কিন্তু এটা ছিল লেনারের বিয়ের সময় কর্লিস আর ভিসেরিসের প্রাথমিক চুক্তির অংশ। জ্যাকারিস এখন ভ্যালারিয়ান, কিন্তু আয়রন থ্রোনে বসলে সে টারগারিয়ান নাম দেবে। তাই কর্লিসের সত্যি আরও এয়ার দরকার, ব্রিফমার চালাতে আর নিজের নাম টিকিয়ে রাখতে। পরিবারের এত মানুষ মরে গেছে, ক্যাসেল ধ্বংসস্তূপ হয়ে গেছে। এই অবস্থায় নিজের কিছু অংশ টিকে থাকুক, এটা চাওয়ার জন্য তাকে দোষ দেওয়া যায় না। রেনেরা দ্বিধায় পড়ে যান। কর্লিস বলেন, ব্যাপারটা তো সহজ। এখানে কুইনের একটা আনসেটলিং ক্লোজ আপ দেখানো হয়, সেই সাথে সেই অস্বস্তিকর মিউজিক। কর্লিস অনেকদিন ধরেই তার একনিষ্ঠ সমর্থক, তাই ভুলে যাওয়া সহজ যে এই দুজনের মধ্যে কত সংঘাত ছিল। কর্লিস আর রেনেরাকেই লেনরের মৃত্যুর জন্য দায়ী করতেন। ভাবতেন তিনি লেনরকে খুন করিয়েছেন, রেনিসকে যুদ্ধে পাঠানোর জন্য দায়ী করতেন। কিন্তু রানী হওয়ার পর কর্লিসের এই কন্ডেসেনশন রেনেরা আর সহ্য করেন না। হলে বেইলার সাথে তার দেখা হলে আবার সে অস্বস্তিকর সুর বাজে। জেসের মৃত্যুর পর এদের কথা হয়নি। রেনেরা যেন বেইলার দিকে তাকাতেও পারছেন না। ড্রাগনস্টোনে বাকিদের সাথে বেইলাকে ফেলে না রেখে এখানে আনার একমাত্র কারণ বেইলার একটা ড্রাগন আছে, আর রেনেরার তাকে এখনও দরকার। রেনেরা রাজার কক্ষের বিছানায় ঘুমাতে চেষ্টা করেন, পারেন না। কয়েকটা কারণ হতে পারে। এই বিছানায় তিনি শেষবার বাবাকে জীবিত দেখেছিলেন, হয়তো তার ভূত এখানে বড় প্রবল, কিংবা এই রয়্যাল বিছানার ধারণাটাই তার কাছে অসহনীয়, কারণ শাসক হিসেবে তিনি নিজেকে ব্যর্থ ভাবছেন। এর বদলে তিনি ডেমনের কাছে সান্ত্বনা খোঁজেন, কিন্তু ডেমনের উপস্থিতিও তার ভয় দূর করে না। তিনি দোল খাওয়া পর্দার দিকে তাকিয়ে থাকেন। রেনেরার মাথায় ক্রাউন পরানো হয়, আবার সেই অস্বস্তিকর মিউজিক, নেতৃত্বের ভার তিনি টের পাচ্ছেন। তিনি গয়না পরতে অস্বীকার করেন, এর বদলে চান তলোয়ার। এটা আসলে জেসের তলোয়ার, যা কুইন এতদিন সাথে বয়ে বেড়াচ্ছেন। এটা বহন করতে চাওয়ার মধ্যে জেসের সাথে তার একটা বন্ড কাজ করছে, আবার লেজিটিমেসির আকাঙ্ক্ষাও। সিজন 2-এ রেনেরা বলেছিলেন, কর্তৃত্বের প্রতীক গয়না আর গাউন না, বরং ঢাল আর তলোয়ার। রেনেরা পিটিশন শুনতে প্রস্তুত, কিন্তু হঠাৎ থেমে বলেন, আমার রক্তপাত হচ্ছে। এই শো বারবার দেখায় রেনেরার কাছে নারীত্ব কিভাবে এক বিরক্তি আর বোঝা। এপিসোড 1-এ যেমন তিনি নিজের পোশাক ছিঁড়ে বলেছিলেন, I may appear to have the weak and feeble body of a woman, but I possess the heart and spirit of a king. অনেকে এই লাইনটাকে সেক্সিস্ট বলেছেন, কিন্তু রেনেরা নারী বলেই মিসোজিনি থেকে মুক্ত এমন না। তিনিও এক পুরুষতান্ত্রিক ব্যবস্থায় বড় হয়েছেন, তার বিশ্বাসেও তার ছাপ। পিরিয়ড হওয়ায় রেনেরা বিরক্ত, কারণ এটা তার চোখে শরীরে আরেকটা নারী সুলভ আর দুর্বল দিক। এটা সত্যি না, কিন্তু রেনেরা তাই বিশ্বাস করেন। স্মল ফ্লকদের সামনে আয়রন থ্রোনে বসতেই অডিও মাফলড হয়ে যায়, হাই পিচ রিঙ্গিং আবার হাজির। প্রথম পিটিশন এক তাঁতির, সে চিন্তিত কারণ ভেড়া ড্রাগনের খাবার হওয়ায় সাপ্লাইতে টান পড়েছে। এটা প্রায় হুবহু এগনের পাওয়া প্রথম পিটিশনের মতো, যেখানে এক রাখাল তার ভেড়া ফেরত চেয়েছিল। এই এপিসোডে রেনেরা আর এগন অনেক প্যারালাল শেয়ার করেন। দুজনেই মরিয়া হয়ে স্মল ফোকদের প্রিয় হতে চান, তাই উপদেষ্টাদের সতর্কতা উপেক্ষা করে ছাড় দিতে যান। সিজন 2-তে এই সিন এগনকে দুর্বল আর হাস্যকর দেখিয়েছিল। এখানেও রেনেরার ক্ষেত্রে প্রায় একই। রেনেরা এগনের চেয়ে যোগ্য শাসক ঠিকই, কিন্তু এই মানুষগুলোর জন্য তার কাছেও আসল কোনো সমাধান নেই, আর সেটা ফাঁস হতে শুরু করেছে। মানুষ তার মরিয়া ভাবটা টের পাচ্ছে। এরপর আসে সিলভি, কিংস ল্যান্ডিংয়ের সেই লর্ডদের বিরুদ্ধে বিচার চাইতে, যারা গরিবদের অভুক্ত রেখে খাবার মজুত করেছে। সিলভিকে আমরা আগেও দেখেছি এমনের সাথে বিছানায়। সিলভি যখন বলে, আমার রানী যিনি জনগণের চ্যাম্পিয়ন হয়ে ক্ষমতায় এসেছেন, এটাই রেনেরার সব প্রেশারের সারমর্ম। সাধারণ মানুষের জোরেই তো তিনি ক্ষমতায়, আর এখন তাদের ব্যর্থ করার ভয় কাঁপছেন। এই চ্যাপ্টার পেতে পেতেই তিনি থ্রোনের পাশে একটা ইঁদুর দেখেন, হয়তো ওপেনিং সিকোয়েন্সের সেই ইঁদুরটাই। আমরা যাই রেনেরার স্মল কাউন্সিলে, যা এখন সত্যিই ছোট। খালি আসনটা তিনি এখনও পূরণ করেননি। মিজারিয়া আর ডেমন তর্ক করছেন, রেনেরা কান দিচ্ছেন না। ব্যাকগ্রাউন্ডে সে রিঙ্গিং, ক্যামেরা ধীরে ধীরে তার দিকে ডলি জুম করে। এটা মনে করিয়ে দেয় সিজন 2-এর একটা শট। অ্যালিসেন্টের আপত্তি উপেক্ষা করে যখন তারা এমনকে রিজেন্ট বানায়, স্মল কাউন্সিল চেম্বারে তারও এই একই ভঙ্গি ছিল। এই মুহূর্তে দুজনকেই পরাজিত আর দিশেহারা মনে হয়। রেনেরা শিপসিলার ভেগারের খোঁজ নেন, শোককে ঠেকিয়ে রাখতে তাকে যা সাহায্য করছে তা হলো তার রাগ আর প্রতিশোধ স্পৃহা। এটা এখন তার কাছে বাকি সব কিছুর চেয়ে জরুরি। কিন্তু ডেমন জানান, বেইলা শুধু সানফায়ারকে দেখেছে, মরা, পচে যাওয়া। তার মানে সানফায়ার মারা গেছে?
আমি কিছু বলবো না ভাই, বই থেকে সিরিজ এত আলাদা হয়ে গেছে যে কোনটা স্পয়লার আর কোনটা না ঠিক বুঝতেছি না। সেফ সাইডে থাকি, নাই বলে এই ব্যাপারে কিছু, যা হবে দেখা যাবে। রেনেরা জিজ্ঞেস করেন পরের বার বেইলার সাথে অ্যাডামকে পাঠানো উচিত কিনা। ব্যাটল অফ দ্য গালেটের পর বেইলার উপর থেকে তার আস্থা উঠে গেছে। মিজারিয়া আর ডেমন রেনেরাকে দুই দিকে টানছেন। মিজারিয়া চান সিলভির পিটিশন রাখতে, ডেমন ভাবেন এইসব লো বন্ডের ঘ্যান ঘ্যান অর্থহীন। রেনেরা কর্লিসের পরামর্শ চাইলে তিনি শুধু বলেন, আমি রানীর সিদ্ধান্তে আস্থা রাখি। আবারও সব চাপ রেনেরার ঘাড়ে। মিজারিয়া জিজ্ঞেস করেন তার বাবা হলে কি করতেন। রেনেরা বলেন একটা ব্যানকোয়েট। আর তিনি কিন্তু ভুল বলেননি। ভিসেরিস বিলাসিতা, খাওয়া দাওয়া আর এন্টারটেনমেন্ট ভালোবাসতেন, তবে রেনেরার মাথায় যে ব্যানকোয়েট ছিল সেটা ঠিক তেমন ছিল না। এরপর রেনেরা 3 ড্রাগন সিটকেই নাইট বানান, আর প্রত্যেককে বেছে নিতে হয় নিজের টাইটেল। উলফ নিতে চায় উলফ টারগারিয়ান নাম, রেনেরা এক কথায় নাকচ করে দেন। উলফ রেনেরার কাছ থেকে বারবার এমন সব জিনিস চায় যা তিনি দেবেন না, ক্যাসেল কিংবা একটা নাম, কিন্তু তারা যে তাকে সম্মান দেয় না সেটা সে টের পায়। টারগারিয়ানরা তাদের নাইট আর সার্ভেন্টদের কাছ থেকে এটাই আশা করে, কিন্তু উলফ তো নাইট হয়ে বড় হয়নি। তার প্রত্যাশা আলাদা। অনারের ধারণা তার কাছে হাতে নাতে পাওয়া পুরস্কারের চেয়ে অনেক কম মূল্যবান। উলফ বেছে নেয় উলফ দ্য হোয়াইট। বইয়ে তার নিজের সাদা চুলের কারণেই তার এই নাম, সে নামটা বেছে নেয় নিজেকে টার্গারিয়ান হিসেবে চিহ্নিত করতে, যদিও ওরা তাকে নামের লেজিটিমেসি দিতে রাজি না। হিউ এখন আনুষ্ঠানিকভাবে হিউ দ্য হ্যামার, আর অ্যাডামকে রেনেরা দেন অ্যাডাম অফ হাল নাম, ভ্যালারিয়ান না। সে মেনে নেয়, কিন্তু চোখে ব্যথাটা লুকায় না। তিনজনই নাইট হতে হাঁটু গাড়ে, তবে উলফের জন্য একটু বেশি খাটতে হয়। এখন গেম অফ থ্রোনস ইউনিভার্সের 3টা শোতেই আমরা এই নাইটিং সেরেমনি দেখলাম। ডেমন শপথ পাঠ করে, কিন্তু এ নাইট অফ দ্য 7 কিংডমসের রেইমন ফসোয়ের সেই মহাকাব্যিক নাইটিংয়ের তুলনায় এটা একদম মলিন, আর ডেমনকে পুরো ব্যাপারটাই বিরক্ত দেখায়। ড্রাগন সিটদের নাইট করাটাকে সে নিজের মর্যাদার নিচে মনে করে। উলফ বেশ হতাশ, জিজ্ঞেস করে, এই তো এইটুকুই? শপথের ব্রেভ থাকার অংশটা উলফের ভাগে পড়ল। এতদিন তার কাপুরুষতা দেখার পর ব্যাপারটা একটু আয়রনিকই বটে। হিউ রেনেরার কাছে আসে তার থাকার ব্যবস্থা নিয়ে। এই সিনটা দারুণ, কারণ দুই পক্ষকে আমরা বুঝতে পারি। রেনেরার মাথায় 1000টা কাজ, হিউর ঘরদোর তার প্রায়োরিটির তালিকার উপরে না, কিন্তু অন্যদিকে তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ না, এই কথাটা শোনার অভিজ্ঞতা ভালো হবার কথা না। হিউ জানেই না তাকে আর কতদিন অপেক্ষা করতে হবে। সে তার স্ত্রীকে মিস করছে, রেনেরা কজের জন্য তাকে ফেলে চলে এসেছিল সে, তবুও রেনেরা তাকে ধৈর্য ধরতে বলেন। অ্যালিসেন্ট কুইনের সাথে দেখা করতে আসেন, আর তার আচরণে অস্বাভাবিক এক সতর্কতা। দুঃখিত, আগের বার আমি একটু কড়া হয়ে গিয়েছিলাম। তিনি অনুরোধ করেন তার বাবার দেহাবশেষ যেন ওল্ড টাউনে পাঠানো হয়। মরিয়া হয়ে রেনেরা অ্যালিসেন্টের কাছে পরামর্শ চান, তুমি কিভাবে সহ্য করেছিলে? অ্যালিসেন্ট জানেন রানী হওয়া কতটা কঠিন। রিজেন্সি ছাড়তে দ্বিধা করেছিলেন শুধু এই জন্য যে এইমন রাজ্যের জন্য বিপর্যয় হবে, তিনি তা জানতেন। অ্যালিসেন্ট সেই সত্যটা জানেন যা রেনেরা এখন শিখছেন। শাসন করা আসলে এক বিশাল বোঝা। থ্রোনে ওঠার আগে যেসব কাজ দেখে তোমার হৃদয় শিউরে উঠত, সেসবই তোমাকে করতে হবে। অ্যালিসেন্ট বেশিরভাগ ক্ষেত্রে ঠিক, তবে একটা জরুরি পয়েন্ট আছে। নিজের হৃদয় শক্ত করে ভেতরের দরজা বন্ধ করার একটা অংশ ছিল রেনেরার সাথে বিশ্বাসঘাতকতা করে এগনকে রাজা বানানো। এটা ছিল এক স্বার্থপর সিদ্ধান্ত যা তার নেওয়া উচিত হয়নি, আর তিনি এখন আফসোস করেন তার জন্য। রেনেরা বলেন, সংগ্রামটা মানছি, কিন্তু আমি যা নই তা আমাকে হতেই হবে, এটা আমি মানি না। অ্যালিসেন্ট চোখে অনেক বিষণ্ণতা নিয়ে তাকান। আমার মনে হয় তিনি বুঝে গেছেন চাপে পড়ে এর মধ্যেই রেনেরার মাঝে ফাটল ধরেছে। চান বা না চান তিনি কঠিন হয়ে উঠবেনই। রেনেরা দাবি করেন ভিসেরিস রাজা হয়েও তার স্বকীয়তা ধরে রেখেছিলেন। ঠিক আছে, তাহলে ভিসেরিসকে নিয়ে একটু কথা বলি। এই এপিসোডে রেনেরা ভিসেরিসকে আদর্শ রাজা হিসেবে ধরছেন। সত্যি বলতে কি, তিনি কিন্তু তা ছিলেন না। ভিসেরিসের শাসন শান্তিপূর্ণ ছিল মূলত এই জন্য যে জেহেরিসের কাছ থেকে তিনি শান্তিটা উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। শাসক হিসেবে নিজের কোনো কেরামতির জন্য না, তাকে দেখা হচ্ছে রোজ কালার গ্লাস দিয়ে। আসলে ভিসেরিস ছিলেন দুর্বল শাসক, যিনি সংঘাত এড়াতেন আর কঠিন সিদ্ধান্ত নিতে চাইতেন না। অ্যালিসেন্ট বলেন, তোমার বাবা নিজের বানানো এক জগতে বাস করতেন। তিনি ভিসেরিসের সেই মায়াভরা দৃষ্টিভঙ্গির কথা বলছেন, কিন্তু ভিসেরিস তো আক্ষরিক অর্থে পুরনো ভ্যালেরিয়ার মডেল দিয়ে নিজের এক জগৎ বানিয়েছিলেন। গোটা সিজন জুড়ে তিনি ইতিহাসের ভিত্তিতে বিশাল এক শহরের মডেল করেছিলেন। বর্তমানের চেয়ে অতীতেই তার আগ্রহ ছিল বেশি। সিজন 2তে জেহেরিস খুন হওয়ার পর এগন রাগে ভিসেরিসের সেই মডেল ভাঙতে শুরু করেন। মেটাফরিক্যালি যুদ্ধ যখন সত্যিকারভাবে শুরু হলো, তখনই ধ্বংস হলো ভিসেরিসের কল্পনা করা সে শান্তিময় বাস্তবতা।
যেখানে তার পরিবার একসাথে শান্তিতে থাকতে পারত। এবার আমরা যাই রেনেরার ব্যাঙ্কুয়েটে, যেখানে তিনি কিংস ল্যান্ডিংয়ের নোবেলদের ডেকে নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, আমি আপনাদের সামনে এসেছি একজন কনসিলিয়েটর হিসেবে। এটা তার দাদা জেহেরিস দ্য কনসিলিয়েটরের প্রতি এক ইঙ্গিত, কিন্তু এর গভীর অর্থও আছে। নোবেলরা ভাবছে এর মানে তিনি রেড কিপ আর তাদের মধ্যে সব মিটিয়ে দেবেন, কিন্তু আসল রিকনসিলিয়েশন দরকার নোবেল আর গরিবদের মধ্যে। রেনেরা তাদের পরিবেশন করেন রান্না করা ইঁদুর। ইঁদুরের এখানেও একটা সিম্বলিক মিনিং আছে। রেনেরা নিজের চারপাশের ইঁদুরদের সরাসরি মোকাবেলা করতে বেছে নিয়েছেন, এই নোবেলদেরও, যাদের তিনি গরিবদের সাথে বিশ্বাসঘাতক মনে করেন। টালি লর্ড গরিবদেরই ইঁদুরের সাথে তুলনা করে দাবি করে সে তাদের জায়গায় থাকলে কখনো এমন করতো না। রেনেরার বাঁকা হাসি যেন বলে দেয় এটা বলা তার জন্য সহজ, কারণ সে ওই অবস্থায় কখনো ছিল না, থাকবেও না। প্রশংসনীয় সংযম। আপনি নিজের কবর শুয়েও ভদ্রলোকই থাকবেন। এরপর রেনেরা নোবেলদের স্টোরেজ ঘেটে সব সাপ্লাই নিয়ে এসে গরিবদের বিলিয়ে দেবার নির্দেশ দেন, অনেকটা রবিনহুডের মতো। এরপর রেনেরা ডেমনকে দায়িত্ব দেন ভেলে উড়ে গিয়ে লেডি জেন এরেনের কাছ থেকে সৈন্যের বদলে সোনা আনতে। সিজন 2-এ লেডি জেইন ভেল পাহারার জন্য ড্রাগনের বিনিময়ে সৈন্য দিতে রাজি হয়েছিলেন, আর এখানেই ডেমন ভেলে গিয়ে তার নিজের মেয়ে আর তার ওয়াইল্ড ড্রাগনের মুখোমুখি হবে। ডেমন জানেন রেনেরা শিপসিলের রাইডারের উপর প্রতিশোধ নিতে চান, তাই দেখার অপেক্ষা মেয়ের প্রতি টান জিতবে নাকি স্ত্রীর প্রতি আনুগত্য। ডেমন রেনেরাকে দোষ দেন গোটা দুনিয়া জয় করার বদলে তিনি সোনা আর সিটি ম্যানেজমেন্ট নিয়ে খুঁটিনাটিতে আটকে আছেন। এগন দ্য কনকোয়ারার 3টে ড্রাগন নিয়ে সহজেই গোটা ওয়েস্টারস দখল করেছিলেন। রেনেরার আছে তার দ্বিগুণ, কিন্তু রেনেরা সেটা চান না। তিনি কনকোয়ারার হতে চান না, তিনি শান্তিপূর্ণ এক রানী হতে চান। ডেমন ইতি আর তার ঐশ্বর্যের কথা তোলেন, তিনি চান শুধু ওয়েস্টারস না, পুরো দুনিয়া জয় করতে। ডেমন সিটি অফ উইংম্যানের কথাও বলেন, এটা ইস্ট এসোসের একটা কিংবদন্তি। ডেমন যখন বলে আমরা দেবতার মতো রেনেরা, সে রিঙ্গিং আর অস্বস্তিকর মিউজিকটা ফিরে আসে ফোকাস রেনেরার মুখে। ছোটবেলায় রেনেরা বিশ্বাস করতেন না টারগারিয়ানরা দেবতা, কিন্তু এই যুদ্ধ তাকে টারগারিয়ান ইতিহাস আর প্রফেসির গভীরে ডুবিয়ে দিয়েছে। এন্টারটেনমেন্ট উইকলির এক সাক্ষাৎকারে এমা ডার্সি বলেছেন, রেনেরার মধ্যে ক্রমেই এই বিশ্বাস জন্মাচ্ছে যে তার যুদ্ধ এক হোলি ওয়ার, শাসনের জন্য তার আছে এক ডিভাইন ম্যান্ডেট, আর সেই লক্ষ্যে তিনি যাই করুন না কেন তার পেছনে দেবতার সমর্থন আছে। ক্ষমতার দাবিতে রেনেরা তার ডিভাইন রাইটকেই প্রধান প্রেরণা বানাচ্ছেন, তাই টারগারিয়ানরা দেবতা এটা বিশ্বাস করতে তিনি এখন বেশি প্রস্তুত। তবুও ডেমনের সাথে মারমার কাটকাটে পুরোপুরি যাওয়ার জন্য এখনও তিনি রাজি নন। তিনি বাবার উদাহরণ টানেন। ডেমন বলেন ভিসেরিস তার ড্রাগন ত্যাগ করেছিলেন। ঠিক তা না, তরুণ বয়সে ভিসেরিস তার ড্রাগন বেলেরিয়ান ক্লেম করেছিলেন। হ্যাঁ, সেই একই ড্রাগন যেটাতে চড়ে এগন দ্য কনকোয়ারার ওয়েস্টারস জয় করেছিলেন। কিন্তু 1 বছরের মধ্যেই বেলেরিয়ান বার্ধক্যে মারা যায়, বার্ধক্যে আর অসুস্থতায়। এটা বরং সিম্বলিক যে ভিসেরিস থ্রোন ক্লেম করতে রাজি ছিলেন, কিন্তু সারা জীবন যুদ্ধের অস্ত্র চালানো দরকার দেখেননি, আর একটা ড্রাগন ক্লেম করতে চাননি। তিনি শান্তির রাজা হতে চেয়েছিলেন। আর এখানে ডেমনের পরামর্শ না মানাটাও রেনেরার সঠিক সিদ্ধান্ত। নিজের ঘরের নিয়ন্ত্রণই যখন টালমাটাল, তখন হাতে যত ড্রাগন থাকুক না কেন, বিদেশে যুদ্ধ শুরু করা বোকামি ছাড়া কিছু না। দেখেন, এই মন চলে গেছে মাত্র, আর এরা সবাই এসে রেড কিপ দখল করে ফেলেছে, আর এরা যাবে এসোস দখল করতে। রিয়েলি ডেমন খুশি না, কিন্তু আপাতত মেনে নেন। আবারও রেনেরা একা। জীবনের সবচেয়ে কাছের মানুষ ডেমনও তাকে জাজ করেন, উপেক্ষা করেন। যাওয়ার সময় ডেমন বলে যান, তোমাকে এখন ডেইরনকে মারতে হবে। সেই শব্দ আবারও গুমগুম করে ওঠে। রেনেরার মুখ কঠিন হয়ে ওঠে এক কিশোরকে মারার সিদ্ধান্তের সাথে নিজেকে মানিয়ে নিতে গিয়ে। রাজনৈতিকভাবে যুক্তিসঙ্গত জেনেও তিনি ঝেড়ে ফেলতে পারেন না অনুভূতিটা। মনে হচ্ছে যেন এক নিরপরাধকে খুন করছেন। ঘুমন্ত ডেরনের দিকে তাকিয়ে থাকার সময় এই দ্বন্দ্ব চূড়ায় ওঠে। মিউজিকটা পিক করে, তিনি তাকে বাঁচানো আর মারার মাঝের দ্বন্দ্বে ছিন্ন ভিন্ন। কিন্তু ডেরনের খোদাই করা কাঠের পাখিটা চোখে পড়তেই তার দৃষ্টি নরম হয়। মনে পড়ে ছেলেটা শেষ পর্যন্ত একটা বাচ্চাই। জনগণের মধ্যে খাবার বিতরণের সময়টা রেনেরার জন্য এক দুর্লভ সুখের মুহূর্ত। শাসক হয়ে তিনি এটাই চান, দয়ালু হতে, ভালোবাসা পেতে। তিনি চান নিজের মতো থাকতে, ক্ষমতা ধরে রাখতে, ভয়ঙ্কর সব সিদ্ধান্ত না নিতে। ছোটবেলায় রেনেরা পরিচিত ছিলেন দ্য রেলভস ডিলাইট নামে, রাজ্যের নয়নমণি। এখন যেন আবার সে অনুভূতি ফিরে পাচ্ছেন। এখানে তিনি বাবাকেও স্মরণ করেন, আমার আগে আসা আমার বাবার সম্মানে। রেড কিপে ফিরে দেখা যায় কর্লিস রেগে আছেন, কারণ রেনেরা অ্যাডামকে ভ্যালেরিয়ান না বলে অফ হাল নাম দিয়েছেন।
রেনেরা বলেন, এই মুহূর্তে দেখানো যাবে না যে আমি নোবেল রক্তের বাইরে জন্মানোদের তুলে ধরছি। কর্লিস ঠিক তার ভাইয়ের মতোই স্ন্যাপ করলেন, যেমন লুককে ড্রিফটমার্কের এয়ার করার সময় হয়েছিল। তোমার ছেলে বাস্টার্ড হয়ে বেঁচেছিল, বাস্টার্ড হয়েই মরেছে, তোমার সন্তানরাও বাস্টার্ড। ভাগ্য ভালো ডেমন ওখানে ছিলেন না, নইলে কর্লিসের জিভ আর আস্ত থাকতো না। রেনেরা কিন্তু আপাতত এই অপমান জবাব ছাড়াই ছেড়ে দিলেন। কিন্তু এটা এখানেই শেষ না, বিশেষ করে কর্লিস যখন এতে জফরিকেও টেনে এনেছে। আমি এটা কিছুতেই মানতে পারলাম না। নিজের ইমেজ ধরে রাখতে রেনেরা সবচেয়ে কাছের মানুষদের ইচ্ছার বিরুদ্ধে যাচ্ছেন, কিন্তু এভাবে শত্রু বানানোটা বুদ্ধিমানের কাজ না। কর্লিসের প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে সত্য এবং শি ডিজার্ভড ইট। আমরা আবার ফিরে যাই অ্যালিসেন্টের ঘরে, যেখানে রেনেরা জানান তিনি ডেরনকে ধরেছেন এবং দয়া করে তাকে ওয়ালে পাঠাচ্ছেন। ওয়েস্টেরসে এটা সবসময় মৃত্যুদণ্ডের চেয়ে কম কঠিন শাস্তি। তবু অ্যালিসেন্টের খুশি না হওয়াটাই স্বাভাবিক। এটা এখনও তার একমাত্র বেঁচে থাকা আশার সন্তানকে ওয়ালে নর্থে সারা জীবনের জন্য নির্বাসনে পাঠানো, মানে নিজের ছেলেকে তিনি আর কখনো সত্যিকারভাবে চেনার সুযোগ পাবেন না, তার সন্তানের মুখ দেখবেন না। রেনেরা অ্যালিসনকে তার ছেলের সাথে দেখা করতে দেন, আর শুধু এই কারণেই তিনি প্রতারণাটা টের পেয়ে যান। তুমি এই ছেলেকে চেনো না? মিউজিক আবার এলোমেলো হয়ে ওঠে। রেনেরার প্যারানয়া ফিরে আসে। তিনি ঠকেছেন, আর এখন হাইটাওয়ার বাহিনীর হাতে রয়ে গেছে একটা ড্রাগন রাইডার আর আয়রন থ্রোনের এয়ার। রেনেরার সামনের দীর্ঘ বিশ্বাসঘাতকতার এটাই প্রথম ধাপ। কিন্তু কাহিনী আছে, এই প্রতারণা আসল ডেরনকে আরও বড় বিপদে ফেলেছে। সে এখনও এই যুদ্ধের অংশ, আর রেনেরা তাকে হাতে পেলে দ্বিতীয়বার এত দয়া দেখানোর সম্ভাবনা খুবই কম। অ্যালিসনকে ভীত দেখায়, আর ভয় পাওয়ার যথেষ্ট কারণও আছে। হাইটাওয়াররা কি করতে পারে? রেনেরা সেই ভয় সঙ্গে সঙ্গে সত্যি হয় যখন গেটের ড্রাগন কিপার তাকে খবর দেয়। টাম্বলটন রিচের এক জমজমাট মার্কেট টাউন, যেখানে হিউ হ্যামারের স্ত্রী পালিয়ে গেছে। গ্রিনরা টাউনের মানুষদের হস্টেজ করে রেখেছে ড্রাগন ফায়ার থেকে বাঁচতে। রেনেরা আবার এক ইম্পসিবল চয়েসের ফাঁদে। হাইটাওয়ারদের সাথে লড়তে হলে নিজের জনগণকেই বলি দিতে হবে। আর এই এপিসোডে অ্যালিসেন্ট তাকে এই ব্যাপারে সতর্ক করেছিলেন। মাঝে মধ্যে তোমাকে বুক ফিরিয়ে নিতে হবে যখন মানুষ কষ্ট পাচ্ছে, মরছে। আর জ্বলতে থাকা গ্রিন সিজিলের দিকে রেনেরা তাকিয়ে থাকা পরের পদক্ষেপ নিয়ে এক অস্বস্তিকর ইঙ্গিত রেখে যায়। বইয়ে কিন্তু হিউ হ্যামারের বউ ছিল না, সে এত ভালো চরিত্র ছিল না, তাই তার সাথে মিশে থাকা চমকটা আসলে টাম্বলটনের তার স্ত্রী থাকাতে লুকিয়ে আছে। তার অ্যাকশনের সাথে সিরিজের তার চরিত্রটা মিলছিল না। এখন মনে হচ্ছে একটা রাস্তা দেখতে পাচ্ছি আমরা, দুই চরিত্রের ভাগ্য এক হয়ে যাবে, বইয়ের হিউ আর সিরিজের হিউ। দেখা যাক কি হবে ভবিষ্যতে। যাই হোক, অনেক বকবক করে ফেললাম। এই ছিল সিজন 3 এপিসোড 3। প্রতি পর্বের ব্রেকডাউন আগের পর্বের থেকে বড় হচ্ছে। এভাবে চলতে থাকলে এপিসোড 8 হবে 3 ঘন্টা লম্বা। তবে এই এপিসোড যেভাবে রেনেরা স্যানিটিতে ফাটল ধরাতে শুরু করেছে, আপনার কি মনে হয় তিনি কি তাহলে টেনেরিসের মতো হয়ে যাবেন? টেনেরিস টারগ্যারিয়ন কি সিজন 8-এ এমন স্লো বার্ন ম্যাড কুইনের রূপান্তর ডিজার্ভ করতেন? আসুন তর্ক করি। ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন, কারণ কাহিনী জমে উঠেছে। আর আপনাদের এত বড় ভিডিও বসে বসে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। হ্যাপি ওয়াচিং।